সিলারিগাঁও থেকে যখন আমরা নিচের দিকে নামছি, ঠিক আছে, নিচের দিকে নামার সময় যে রাস্তাটা, বাপ রে বাপ, চলে এসছে একদম। খাবার কিন্তু গরম, হ্যাঁ একদম পুরো। এই সময় গরম না হলে খাবার মজা থাকবে না। আর এই ফুলগুলো কিন্তু কেউ এসে ছিঁড়বেন না, হ্যাঁ গাছের ফুল, গাছেই দেখতে ভালো লাগে। এই যে ভেতরে ঢুকতে গিয়ে দেখুন, প্রথমে একটা বেড আছে, এই একটা বেড আছে, এই একটা বেড আছে, তো এখানে 4 জন শুতে পারবে। আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি আজকে। সকালবেলা পুরি আর সবজি, গরম গরম, কিন্তু মানে এইখানে যা খাবার সার্ভ হবে সব গরম গরম। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। আমি নিজেই আমার ফটো তুলি এই ওয়াটারফলসকে সঙ্গে করে, এবং এই শপথ গ্রহণ করি যে আগামী দিনে যতগুলো ট্যুর আমি অর্গানাইজ করব বা আমরা অর্গানাইজ করব, যাতে সুস্থভাবে হয়, ভালোভাবে সম্পন্ন হয়, এবং লোকে খুব 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 আনন্দ করুক, মজা পাক আমাদের সঙ্গে এসে। সিল্ক রুট ছিল প্রাচীনকালের এক বিশাল বাণিজ্য পথের নেটওয়ার্ক, যা পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিভিন্ন দেশকে যুক্ত করেছিল। এটি শুধু একটি রাস্তা নয়, বরং বহুস্থূল ও সমুদ্রপথের সমষ্টি ছিল। মূলত চায়না থেকে শুরু হয়ে মধ্য এশিয়া পেরিয়ে ইন্ডিয়া, পার্সিয়া, আরব অঞ্চল এবং শেষে ইতালি ও ইউরোপের অন্যান্য অঞ্চলে পৌঁছাতো। এই পথে চাইনিজ সিল্ক সবচেয়ে বিখ্যাত পণ্য ছিল। চীনের রেশম ইউরোপে খুব মূল্যবান ছিল, তাই এই বাণিজ্য পথকে সিল্ক রুট বলা হয়। মূলত রেশম, মশলা, চা, কাগজ, মূল্যবান পাথর, ঘোড়া ও সুগন্ধি এই জিনিসই আদান প্রদান হতো। শুধু পণ্য নয়, ধর্ম, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিও এই পথ দিয়ে ছড়িয়ে পড়ে। যেমন বুদ্ধিজম ভারত থেকে চীনে পৌঁছায়, কাগজ তৈরির প্রযুক্তি চীন থেকে পশ্চিমে যায়, ব্যবসায়ী, পর্যটক, ধর্মপ্রচারক ও অভিযাত্রী এই পথে যাতায়াত করতেন। এই পথের বিখ্যাত ভ্রমণকারী ছিলেন মার্কো পোলো। পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য বেড়ে যায় এই সিল্ক রুটের মধ্যেই। কিন্তু এই সিল্ক রুটের পতনের কারণ হলো সমুদ্রপথ আবিষ্কারের পরে ধীরে ধীরে সিল্ক রুটের গুরুত্ব কমে যায়। বিশেষ করে ইউরোপীয় নাবিকরা নতুন সমুদ্রপথ খুঁজে পাওয়ার পর স্থলপথের ব্যবহার কমে যায়। আমার বেরোনোটা ঠিক এরকমই হয় যে বৃষ্টি পড়ছে, আর মাত্র আধা ঘন্টা বাকি, স্টেশনে পৌঁছতে হবে, পেছনে ট্রেন ঢুকছে। তো এখন আমি যাচ্ছি কলকাতা স্টেশনে আবার গরিব রথ ধরতে। 8:53 বাজে এখন ঘড়ির কাঁটায়, আর আমার ট্রেন হচ্ছে 9:37 কলকাতা স্টেশন থেকে গরিব রথ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দত্তপুকুর শিয়ালদা আসছে, এই দত্তপুকুর শিয়ালদা লোকাল ট্রেনে আমাকে উঠতে হবে। আর এরপর আমি চলে যাব হচ্ছে বিধাননগর, তারপরে দেখি বিধাননগর থেকে কি আছে কলকাতা স্টেশন যাওয়া। নটা 4 বাজে, আর আমরা এখন দমদম জংশন রেলওয়ে স্টেশন ক্রস করছি। এই হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। 9:04 ঘড়ির কাঁটায় বেজে গেছে, আর আমার গরিব রথ হচ্ছে 9:45। আমি বলেছিলাম 9:30 না, সেটা 9:45। তো এবারও বোধ হচ্ছে বেঁচে যাবো, এবারও মনে হচ্ছে ট্রেনটা ধরে নিতে পারবো। বিধাননগর থেকে আমি কোনো দিন কলকাতা স্টেশন যাইনি, ঠিক আছে, তো কীরকমভাবে বিধাননগর থেকে কলকাতা স্টেশন যেতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি কিছু অ্যাভেলেবেল থাকে। আমি শুনেছি টোটো থাকে ওইখানে, তো টোটো করে আমি চলে যাবো হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন বিধাননগরে নেমে। আপাতত বিধাননগর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এবারে দেখি এখান থেকে কীভাবে কলকাতা স্টেশন যাওয়া যায়। স্টেশনের বাইরে প্রথমে যাই, আর এই যে বৃষ্টি পড়ছে তো আরোই এই মানে ব্যাপারটা একটু শক্ত হয়ে গেছে আমার কাছে। বেরোনোর সময় প্রচুর ঝড় বৃষ্টি। চলুন দেখি বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কিছু পাই কিনা দেখি। আপাতত লোকেরা বলছে যে হেঁটে চলে যান, 15 মিনিট লাগবে, কিন্তু এই বৃষ্টি পড়ছে, হেঁটে যাওয়া খুব টাফ। তারপর আবার একসাক আছে, তো রাস্তা পার করছি, রাস্তা পার করে অটো বা কিছু ধরে নেবো, বাস ধরে নেবো। এই যে রাস্তা পার হতে হবে আমাকে, একবারে কলকাতা স্টেশনের ভেতর নিয়ে যাবে তো। যাবে না বলবে, যাবে।
অবস্থা একদম পুরো খারাপ একদম। হ্যাঁ, 9:39 আর 6 মিনিট বাকি ট্রেন ছাড়তো। কী যে অবস্থা দেখুন, এই বৃষ্টি বাদলের মধ্যে বেরোনো, যখন বেরিয়েছি এখন তুমুল ঝড়, না পারা যায়। চলুন, স্টেশনে পৌঁছে গেছি। 4 মিনিট বাকি ট্রেন ছাড়তো। তো মৌসুমি যদি আমার সঙ্গে আসতো না, কিস্তি দিয়ে একদম লাট করে দিতে হবে। হ্যাঁ, অটোতে নিল 200 টাকা, রিজার্ভ করে আসলাম। ভাই আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট, মানে একদম মানে ন্যারো এস্কেপ যেটাকে বলে আর কি, সেটাই। এখনও উঠিনি কিন্তু পাশ দিয়ে যাচ্ছি ট্রেনে। G12 आ गया है ना, ये वाला है। নটা 49 বাজে আর আমাদের গরিবরথ এক্সপ্রেস ছেড়ে দিল কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। মানে 9:45-এ ছাড়ার কথা ছিল, 4 মিনিট লেট এই জন্য করেছে। এই আমার মতন কিছু পাবলিক আছে যারা খুবই ল্যাথকর, মানে বেরোনোর সময় লেট করে, গাড়ি ঘোড়া একদম পুরো ঠিক নেই, কী ধরবে না ধরবে, কোন রুট ধরে আসবে, তাই জন্য হয়তো 4 মিনিট ওয়েট করেছিল আমাদের জন্য। আর সত্যি বলতে কথা মানে এতটাই বৃষ্টি আর ঝড় হয়েছে না বেরোনোর সময়, যে কী বলবো, তাই জন্য এত লেট। চলুন আবার জার্নি এনজিপির পথে। সৌরদীপ্ত কখন আসলে, মানে এই স্টেশনে কখন এসেছে? পুরো 9:30। রাতের বেলায় যখন চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমে ঢলে পড়েছে, তখনও আমাদের গরিবরথ এক্সপ্রেস ছুটে চলেছে নির্ভরতার সঙ্গে আমাদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য এনজিপি রেলওয়ে স্টেশনে। অন্ধকার রাত পেরিয়ে ট্রেনের সেই ছন্দ যেন ধীরে ধীরে কাছে এনে দেয় নতুন সকাল আর স্বপ্নের পথ চলাকে। আমাদের ট্রেন সব স্টেশন পেরিয়ে একদম ঠিকঠাকভাবে পৌঁছে দিল আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এবং এটাই হচ্ছে সেই স্টেশন যেখান থেকেই স্বপ্নের পথে চলা শুরু হয়। পাহাড়ের ডাক, ঠান্ডা হাওয়া আর নতুন যাত্রার উত্তেজনা, সব কিছুর শুরু যেন এইখান থেকেই। নমস্কার সবাইকে, সুপ্রভাত। আমি এখন আছি হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশনে, এবং আমাদের গরিবরথ খুব একটা বেশি লেট করেনি আজকে, মাত্র 15 মিনিট। চলুন বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে আমাদের গাড়ি ওয়েট করছে, আমরা সোজা চলে যাব গাড়ি করে সিলারিগাঁও। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল আমাদের গাড়ি। গাড়িতে উঠতে না উঠতেই টিপ টিপ করে শুরু হয়ে গেল বৃষ্টি, যেন পাহাড়ের যাওয়ার পথটাকে আরও একটু সুন্দর করে স্বাগত জানানো প্রকৃতি। এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের, এবং মানে আপনাদেরও ভীষণ পছন্দের এই রাস্তাটা। আমিও জানি, তার কারণ যখনই আপনারা এই শিলিগুড়ি থেকে বলুন বা এনজিপি থেকে বলুন ওপরে ওঠেন পাহাড়ের দিকে, এই রাস্তাটা আপনাদের মন ছুঁয়ে যায়, তাই তো। দেখতে দেখতে চলে আসলাম আমরা সেবক কালী মন্দিরে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:15। ঠিক আছে, ব্রেকফাস্ট করে উঠে আমরা জাস্ট পাহাড়ের রাস্তা ধরেছি, পাশে তিস্তা চলে গেল আর সামনে আসছে সেবক কালীবাড়ি। সেবক কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মা কালীর কাছে প্রণাম জানিয়ে করোনেশন ব্রিজের পাশ দিয়ে তিস্তার স্রোতকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম সিলারিগাঁওয়ের পথে। আমরা এখন চলেছি কালীঝোড়া আর তিস্তা রিভারের মিলনস্থলের পাশ দিয়ে। আর সামনে যে বিশাল ড্যামটা দেখতে পাচ্ছেন সেটাই হলো তিস্তা লো ড্যাম 4। তিস্তা লো ড্যাম 4 হলো তিস্তা নদীর ওপর নির্মিত একটি জলবিদ্যুৎ প্রকল্প। কথায় আছে তিস্তা রিভার যেমন সুন্দরী তেমনই ভয়ঙ্কর। বর্ষাকালে তিস্তার রূপের ছটা যেমন সবাইকে মুগ্ধ করে ফেলে, ঠিক তেমনই তার আরেক ভয়াল রূপ বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। কত মানুষকে করেছে ঘর ছাড়া, কত বসত ভিটে ভাসিয়ে দিয়েছে তার উন্মত্ত স্রোতে। প্রকৃতির সৌন্দর্য আর ভয় দুটোই যেন একসঙ্গে বয়ে চলে তিস্তার বুক দিয়ে। সিলারিগাঁও ছোট্ট এক
পাহাড়ি গ্রাম, মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্যের জন্য পরিচিত। শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে মনে হয় সময় যেন একটু ধীরে বয়ে চলে। ভোরের সূর্য, ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নীরবতা সব মিলিয়ে সিলারিগাঁও যেন সত্যি এক টুকরো শান্তির ঠিকানা। ঘড়ি কাটায় বেজে গেছে হচ্ছে 3:23, দুপুর 3:23, আর আমরা পৌঁছে গেলাম সিলারিগাঁওতে। মাঝখানে কি বৃষ্টি, বাপ রে বাপ, বিশাল জোরে বৃষ্টি হয়েছে। আমি ভাবলাম যে গেল বোধহয় আমাদের ঘোড়াটা মাটি হয়ে। তো যাই হোক, এখন অবশ্য সূর্যের আলো ফুটেছে আর মেঘটা সরেছে, কিন্তু হ্যাঁ টিপ টিপ করে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। চশমাটা খুলে নিই আর এবং আপনাদের দেখিয়ে দিই এখানকার যে হোমস্টে রয়েছে, হোমস্টের ভেতরটা কীরকম। এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখুন। শুরুতেই একদম এইখানে একটা বিছানা রয়েছে, এখানে দুজন শুতে পারবে। এখানে আর একটা বিছানা রয়েছে বা বেড রয়েছে, এখানে দুজন শুতে পারবে। এখানে একটা আয়না রয়েছে, আর এখানে টি টেবিল রাখা রয়েছে, জগ রাখা রয়েছে, গ্লাস রাখা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা ক্লিন রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে আজকে আমাদের সিলারিগাঁওতে থাকা রাস্তাটা। জায়গাটা একদম পুরো মারাত্মক সুন্দর, যেমন মনে হচ্ছে আমরা খোলা পরিবেশে একদম অক্সিজেন নিচ্ছি, ফ্রেশ অক্সিজেন একদম। আর আমাদের গেস্টরা চলে এসছে চেক ইন করে নিয়ে, ফ্রেশ হয়ে খেতেও বসে গেছে। এই হচ্ছে খাবারের জায়গা, দেখিয়ে দিই। ভাত কি গরম আছে তো? খাবার টাবার গরম তো সব? ব্যাস। খাবারের টেস্ট কিরকম আছে দাদা একটু বলবেন? টেস্ট ঠিকঠাক কি? হ্যাঁ, যেটুকু খেয়েছি খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে? যাক, ভালো। বৌদি, টেস্ট ভালো? গরম গরম তো একদম পুরো, এই তো চাই ঠান্ডার মধ্যে গরম একদম খাবার। অসাধারণ অসাধারণ, একদম দারুণ লাগছে আমার পরিবেশটা। কিছুক্ষণ আগে যখন বৃষ্টি শুরু হয়েছিল না, মনটা খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে আসি সবাই মিলে ঘুরতে, এরকম বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে বন্দি থাকবো। তো যাই হোক, বৃষ্টিটা কমেছে আর রামধনু দেখা গেছিলো কিছুক্ষণ আগে। আর এখানে লেখা আছে মাউন্টেন ভিউ হোমস্টে, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর একবার দেখিয়ে দিই হোমস্টের যে পুরো চারদিকের পরিবেশ। এই দেখুন, পুরো একদম চারদিকে গাছে একদম পুরো অরণ্যে ভরা। মাঝখানে আমাদের হোমস্টে, আর এদিকে হচ্ছে ভিউ পয়েন্টস। দারুণ দারুণ। কিছু দূরে এই মাউন্টেনগুলোতে বরফ লেগে আছে, মানে বরফাদিত পাহাড়। এইখানটা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে এখানে দেখা গেছিলো, মেঘটা পুরো ঘিরে ধরেছে, আবার দেখা যাচ্ছে না। আবার যখন মেঘ সরবে তখন আবার দেখা যাবে মাউন্টেনগুলো খুব ভালো মতন। এখানে না নিচে অনেক দেখলাম ফুল আছে, গোলাপ ফুল, নানান ধরনের ফুল। আর এই ফুলগুলো কিন্তু এসে ছিঁড়বেন না, হ্যাঁ, গাছের ফুল, গাছেই দেখতে ভালো লাগে। প্রতিবারের মতন এবারেও গেস্টদের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি আর আদর্শ খেতে বসলাম। আর খাবারের স্বাদ সে তো আর বলে বোঝানো যাবে না, এক কথায় অতুলনীয়। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, দেখুন গরম গরম ভাত, আর চালটা কিন্তু একদম মানে খুব দারুণ সেদ্ধ হয়েছে, গলে যায়নি কিন্তু, একদম ফ্রেশ লাগছে পুরো চালটা, ভাতটা। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, এখানে পাঁপড় দিয়ে দিয়েছে, আচার আছে, ডাল রয়েছে, আর হচ্ছে এই ডিমের কারি, ধনেপাতা দিয়ে ডিমের কারি। সব কিন্তু গরম একবারে। এটাই হচ্ছে মেন চাই, যে শীতকালে যে আমরা এসেছি এখানে ঠান্ডা হাওয়া, গরম গরম খাবার যেটা, সেটাই দরকার। সিল্ক রুট গ্রুপ ট্যুরের কোথাও যাতে কোনো ফাঁকফোকর না থাকে, গেস্টরা যাতে ঠিকঠাকভাবে সব সার্ভিস পায়, সেই সব কিছু নিয়েই খেতে খেতেই আদর্শের সাথে আলোচনা সেরে নিলাম। আগামী কয়েকটা দিনের প্ল্যান, কীভাবে এগোবো, কোথায় কখন বেরোতে হবে, গেস্টদের কমফোর্ট আর ট্রাভেলের সব খুঁটিনাটি নিয়েও ভালোভাবে ডিসকাশন করে নিলাম। জবরদস্ত খাওয়া হয়েছে একদম দুপুরবেলা। আর এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে আমি যতই খাচ্ছি না আমার পেট ভরছে না, কী জানি ভাই কেন। মানে এরকম তো বাড়িতে হয় না, বাড়িতে একটুখানি খেয়ে দিই পেট ভরে যায়, এখানে মানে ভাত খেয়েই যাচ্ছি, পেটই আর ভরে না। হয়তো টেস্টি বলে বা জলটা খুব ভালো বলে,
তো যাই হোক, এখন আপনাদের করার এখন কি করণীয় আছে, মানে আপনারা যদি আসবেন এখানে তখন আপনারা কী করবেন এই সন্ধ্যেবেলাটা বা এই সন্ধ্যেবেলাটা আগে বিকেলবেলাটা। এখানে র্যামিটি ভিউ পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এই আমাদের হোমস্টে থেকে হাঁটা পথে এই 3 থেকে 5 মিনিট লাগবে। হ্যাঁ, র্যামিটি ভিউ পয়েন্টে আপনারা যেতে পারেন। এখন অবশ্য বৃষ্টি পড়ছে, তাই আমি যাচ্ছি না, কাল সকালে দেখি, আমি সকাল সকাল চলে যাব র্যামিটি ভিউ পয়েন্টে, দেখিয়ে দেবো র্যামিটি ভিউ পয়েন্টটা কী। সিলারিগাঁও এখন বলছে এবার সন্ধে নামার পালা। সারাদিনের যাত্রার পর শরীরটাও যেন একটু বিশ্রাম চাইছিল, তাই রুমে গিয়েই বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। ঘুম থেকে উঠতেই হাতে চলে এলো গরম গরম চা আর ভেজ পাকোড়া। ঢুকে পড়েছি আমরা এখন সিলারিগাঁওয়ের যে কিচেনটা আছে সেই কিচেনে, আর এখানে রান্না হচ্ছে আমাদের রাত্রের জন্য। অবশ্যই কিছুক্ষণ পরই আমাদের খেতে দেবে। এইখানে গরম গরম হচ্ছে আলু ভাজা, এরকম আলু ভাজা হচ্ছে, এইখানে ডাল হচ্ছে। আচ্ছা, এইখানে আপাতত অর্ধেক রান্না তৈরি হয়ে গেছে, আলু ভাজা আর ডাল। এই হচ্ছে স্যালাড। যারা রুটি খাবে রাত্রিরে তাদের রুটি, আর যারা রাত্রিরে ভাত খাবে তাদের জন্য ভাত। রাত্রিরে আমাদের মেনু হচ্ছে, যদি যারা ভাত খাবে যেমন হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, আর যারা রুটি খাবে তারা রুটি আর চিকেন খাবে। আর এখন মানে সিলারিগাঁওতে দেখাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সত্যি বলছি ফিলস হচ্ছে 10 ডিগ্রির নিচে, এতটাই ঠান্ডা লাগছে। হ্যাঁ, প্রচুর ঠান্ডা এখানে ভাই, আর বৃষ্টিটা হয়েছে তো আরও বেশি ঠান্ডা লাগছে। এই হচ্ছে রাত্রিবেলার পরিবেশ বাইরের। সকালবেলা দেখুন কীরকম লাগছিল, আর রাত্রিবেলা এইরকম লাগছে পুরো। অনেক মানে কাশ্মীরেও আমি গেছি, তো কাশ্মীরে মাইনাসে যেরকম ঠান্ডা লাগছিল এইখানে প্লাসে সেরকম ঠান্ডা লাগছে। সত্যি মানে এতটাই ঠান্ডা, বাপরে বাপ, মে মাসে এরকম ঠান্ডা, তার মানে এর আগে আসলে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম সময় আসলে কীরকম ঠান্ডাটা লাগবে আমি তাই বুঝতে পারছি। আর দূরে একদম পুরো গ্রামটা দেখা যাচ্ছে একদম। দেখুন এখানে তো ঠিক মতন বোঝা যাবে না গোপ্রোতে, কিন্তু খুব দারুণ লাগছে, একদম জোনাকির মতন পিট করে জ্বলছে লাইটগুলো, খুব সুন্দর লাগছে পুরো গ্রামটা। চলে এসছে একদম। খাবার কিন্তু গরম, হ্যাঁ একদম পুরো, এই সময় গরম না হলে খাবার মজা থাকবে না। তো আচ্ছা, রুটি আর কাদের রয়েছে? এই দাদারা বলছিল 4টে দেবে। 4টে দাদাদের হয়ে গেছে সব, আর লাগলে অসুবিধা আছে, আপনারা নিজের তো অসুবিধা নেই। গেস্টদের খাওয়া হয়ে গেল, এরপর হচ্ছে আমাদের খাবার দাবার পালা, ঠিক আছে। একদম গরম গরম খাবার, ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, অসাধারণ। চিকেন কষা, চিকেন কষা। রাত্রের খাবার সেরে সবাই নিজেদের রুমে ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। সিলারিগাঁওয়ের সেই রাত শেষ হয়ে অপেক্ষা শুরু হলো পরের দিনের নতুন সকালের জন্য। গুড মর্নিং। সিলারিগাঁও থেকে সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা। বিছানা থেকে উঠবো আর বলবো যে দাদা গরম গরম চা খান। এই হচ্ছে গরম গরম চা। সকালবেলা সবাইকে সুপ্রভাত। আপনারা দেখছেন ট্রাভেল হাট। গুড মর্নিং সবাই। আজকে আমরা কি কি জায়গা ঘুরবো? আজকে হচ্ছে আমরা ঘুরবো রুংলি মার্কেট আর স্কুলখোলা ওয়াটারফলস। আচ্ছা, আর রমনি মার্কেট থেকে তুমি কি কিনবে? চপস্টিক। চপস্টিক? চপস্টিক দিয়ে কি করবে? মোমোস খাবো, চাউমিন খাবো, ম্যাগি খাবো। আগেও বলেছি, এখনও বলছি, এই হোমস্টের খাবার দাবার এতটাই ভালো যে সারা জীবন মনে রাখার মতো। সকালে গরম গরম লুচি আর আলুর ঘুগনির স্বাদ তো সত্যি সেরা ছিল। পাহাড়ের ঠান্ডা সকালে এমন জমিয়ে ব্রেকফাস্ট যেন পুরো দিনটাকেই সুন্দর করে দিল। আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গেই আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি আজকে। সকালবেলা পুরি আর সবজি, গরম গরম, কিন্তু মানে এইখানে যা খাবার সার্ভ হবে সব গরম গরম। তার কারণ হচ্ছে যে পাহাড়ি এলাকায় যদি ঠান্ডা খাবার যদি আপনাকে কেউ দেয় আপনি খেতে পারবেন না, তাই জন্য খাবার করছে আর সার্ভ করছে। তো এইভাবে আমরা চলে যাব হচ্ছে পদ্মা চেনে। আজ আবার শুরু পথ চলা। আজ আমাদের নাইট স্টে হবে পদ্মা চেনে, তবে তার মাঝখানে ঘুরে দেখব অনেক সুন্দর সুন্দর জায়গা। আর এই পাহাড়ি পথে প্রকৃতি আপনাকে একটুও নিরাশ করবে না।
পাহাড়ের বাঁকে বাঁকে যেন সাজিয়ে রাখা থাকবে সৌন্দর্যের ডালি। মেঘ, পাহাড়, সবুজ বন আর ঠান্ডা হাওয়া প্রতিটা মোড়েই অপেক্ষা করে থাকবে নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। কেমন লাগছে? এনজয় কেমন হচ্ছে? খুব ভালো, ভালো লাগছে? প্রকৃতি জায়গায় খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে পারমিটের জন্য, তাই তো? একদম। কিন্তু এই হেঁটে চালাতে তো কিন্তু খুব দারুণ লাগছে না? ফাঁকা দারুণ। পরিবেশ, রাস্তাটাও চওড়া। প্লাস মেঘ যে এত নিচে আসতে পারে সেই ধারণাটাই ছিল না। হ্যাঁ, সিল্ক রুটের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে। পাহাড়ি রাস্তায় ধস নেমেছে, রাস্তা বলে যেন তেমন কিছুই নেই, পুরোটা কাদামাখা আর পিছল পথ। একটু এদিক ওদিক হলেই যেন গাড়ি সোজা খাড়ায়ের দিকে চলে যেতে পারে। তবে আমাদের ড্রাইভার ছিলেন ভীষণ চৌখস আর অভিজ্ঞ। সেই কঠিন পাহাড়ি রাস্তাতেও দারুণ দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে নিরাপদে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের। মানুষের জীবনটা ঠিক এই দুর্গম রাস্তার মতো, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে পরীক্ষা, সংগ্রাম আর অভিজ্ঞতা। কিন্তু সেই পথ পেরিয়েই মানুষ আরও শক্ত হয়, আরও পরিণত হয়। এইসব বাধা পেরিয়েই একদিন আসবে সেই মসৃণ পথ, যেখানে জীবনের চাকা ছুটবে দুর্বার গতিতে। এরপরই আমরা চলে আসলাম সিদ্ধি বিনায়ক মন্দির দেখতে। মন্দিরের বাইরেই দেখতে পেলাম ফুচকা স্টল। ব্যাস, আর কে দেখে আমাকে? এমনিতেও ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি, তার ওপর আবার গরম গরম টক মশলাদার ফুচকা। আহা, জিভে যেন জল চলে এলো। চিয়ার্স। বড়িয়া হ্যাঁ ভাই। আমরা প্রবেশ করলাম রংলি বাজারে। তবে রংলি বাজারের থেকে নেপালের পশুপতি মার্কেটকেই আমার বেশি ভালো মনে হলো। এখানে এসেও খাবার খেতে কিন্তু ছাড়িনি। এখানকার মিষ্টি কীরকম খেতে সেটাও চেখে দেখলাম। ভালোই লাগছে খেতে, খারাপ তার কারণ লাগবে, টাকা দিয়ে কিনেছি। ভালো, বেশি মিষ্টি। বেশি একটু মিষ্টি। ঠিক আছে। রংলি বাজার পেরিয়ে এইবার আমাদের গন্তব্য ছিল কিউ খোলা ওয়াটারফলস। সত্যি কথা বলতে 1-2 দিন আগে বৃষ্টি হওয়ায় এখানে জল দেখতে পাওয়া গিয়েছিল, নইলে মে মাসে এই ওয়াটারফলসে জল থাকে না বললেই চলে। লোকজন ভিড় করার আগেই এখানে দাঁড়িয়ে পড়ছি, এখানেই লেখা আছে সিকিম এক্সপ্লোর সিল্ক রুট কিউ খোলা। এই জায়গাটা দাঁড়িয়ে হচ্ছে সবাই ফটো তুলবে, সেলফি তুলবে, তাই জন্য আগে থেকেই এখান থেকে ভিডিওটা ক্যাপচার করে নিলাম। আর এই হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য জলটা আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি না হলে কিন্তু গরমকালে জল থাকে না, সবসময় বর্ষাকালেই পাবেন জল। তাই হচ্ছে ওই দেখুন কোথা থেকে উঠে আসছে সেই জলটা, আর এই জলটা নেবে এখান থেকে এদিক হয়ে চলে যাচ্ছে পুরো। সবাই সবার ফটো তুলছে এখানে। আমার ফটো তুলে দেওয়ার মতন কোনো লোক আপাতত নেই, কারণ সে আছে সে বাড়িতে ফ্রির দিকে সামলাচ্ছে। আমি নিজেই আমার ফটো তুলি এই ওয়াটারফলসকে সঙ্গে করে, এবং এই শপথ গ্রহণ করি যে আগামী দিনে যতগুলো ট্যুর আমি অর্গানাইজ করব বা আমরা অর্গানাইজ করব, যাতে সুস্থভাবে হয়, ভালোভাবে সম্পন্ন হয় এবং লোকে খুব 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 আনন্দ করুক, মজা পাক আমাদের সঙ্গে এসে।
এখন আবহাওয়াটা বেশ ভালো, মেঘ নেই বললেই চলে। পাহাড়ের শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর চারপাশের নিস্তব্ধতা যেন মুহূর্তেই সারাদিনের ক্লান্তি দূর করে দিল। আর আমরাও এসে পৌঁছে গেলাম পদ্মাচেনের আমাদের হোমস্টেতে। ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন 5:14 আর আমরা পৌঁছে গেলাম পদ্মাচেন হোমস্টেতে। আচ্ছা, পদ্মাচেনের হোমস্টেটা মানে হোমস্টেতে এসে আর কি এত ভালো লাগছে, তার কারণ এই যে বুঝতে পারছেন, ও সূর্যের আলোর আমরা দেখা পেয়েছি, মানে সবার মুখে হাসি ফুটে গেছে। চলুন একবার আমাদের রুমগুলো আপনাদের দেখিয়ে দিই যে এখানকার হোমস্টের রুমটা কীরকম। এই যে ভেতরে ঢুকতে গিয়ে দেখুন, প্রথমে একটা বেড আছে, এই একটা বেড আছে, এই একটা বেড আছে। তো এখানে 4 জন শুতে পারবে খুব ভালো মতন। একটা টেবিল রয়েছে, হচ্ছে এখানে নিচে ম্যাট্রেস দেওয়া রয়েছে। আর একদম মানে কি বলবো, সিনটা এখান থেকে যদি জানলাটা খোলেন বা জানলা থেকেই খুব দারুণ দেখা যাচ্ছে এখানকার সিনারিটা। দেখুন অসাধারণ লাগছে দেখতে। আর এইখানের যে ওয়াশরুমটা আছে, আচ্ছা এখানে একটা আয়নাও রয়েছে, ঠিক আছে। আর ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম, এখানেও গিজার রয়েছে, কোমর সিস্টেমের টয়লেট রয়েছে, বেসিন রয়েছে। আচ্ছা, ওয়াশরুমের ভেতরে একটা আয়না রয়েছে আর এই রুমের মধ্যে একটা আয়না রয়েছে। তো এই হচ্ছে এই পদ্মাচেন হোমস্টে আজকে আমাদের থাকার আস্তানা। ভালো, নিট অ্যান্ড ক্লিন এবং বেশ স্পেসিয়াস। এখানে লাঞ্চ করতে বসে গেছেন আমাদের গেস্টরা সব। দাদা, ভাত, আলু ভাতে, ডাল, ডিমের ঝোল আসছে আর পাঁপড়, তার সঙ্গে স্যালাড। এক এক করে সবাই লাঞ্চ করার পরে আমি আর আদর্শ লাঞ্চ সেরে নিলাম পেট ভরে। সারাদিনের ঘোরাঘুরির পর তখন খাবারটা যেন আরও বেশি তৃপ্তি দিচ্ছিল। সবার খাওয়ার পর তারপরে আমরা খেতে বসেছি এখন। আলু চোখাটা না বলছে দুর্দান্ত হয়েছে নাকি। ডাল একটু পরে নেব। আলুর চোখা দিয়ে ভাত দিয়ে প্রথমে খাই, গরম গরম ভাতের সঙ্গে আলুর চোখা। এরপরেই সন্ধে নামতে নামতেই আমাদের হাতে চলে এলো গরম গরম চা আর ভেজ পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। সন্ধেবেলা দিয়ে গেল লিকার চা আর এই হচ্ছে ভেজ পাকোড়া। দেখুন কতগুলো দিয়ে গেছে। ওই যে বললাম, লিকার চাকে আমি চা বলে মনে করি না, একটা মেডিসিন মনে করি। তো আমাদের সিল্ক রুট গ্রুপ ট্যুর চলছে এবং আমাদেরই ট্যুরের এই যে সামনে দেখতে পাচ্ছেন অনন্তদা এবং বৌদির 22nd অ্যানিভার্সারি আজকে। আর আমরা এখানে ছোট্ট একটা কেকের ব্যবস্থা করেছি, দেখুন 22nd অ্যানিভার্সারি লেখা আছে। আর ওনাদের মেয়ে হচ্ছে এই যে বসে রয়েছেন। অনন্তদা চলো, ওই ইয়েটা ধরো, দেশলাইটা ইয়ে করো দাও। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। অনন্তদা এবং বৌদির এই দিনটা কতদিন মনে থাকবে জানি না, কিন্তু আমাদের ট্যুরের এই রকম সুন্দর সেলিব্রেশনটা আমি চিরদিন মনে রাখবো। আর দিদি খুব সুন্দর একটা উত্তরীয় পড়ালেন দুজনকে। থ্যাংক ইউ দিদি। তোমাদেরটা কবে করবে বড় না করে? এর পরের পর্বে নিয়ে আসবো আমাদের সিল্ক রুট গ্রুপ ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলো আপনাদের সামনে। মে মাসের খা খা করা গরমেও যেন নাথুলা পাসে আমরা এরকম বরফ দেখতে পাবো তা ভাবনাতেও ছিল না। তার ওপর বাড়তি পাওনা স্নোফলস, সত্যি যেন স্বপ্নের মতো এক অভিজ্ঞতা। আসলে একটা এপিসোডের মধ্যে আমাদের সব অনুভূতি আর মুহূর্তগুলো দেখালে পর্বটা একটু বেশি বড় হয়ে যাবে। তাই খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সিল্ক রুট ভ্রমণের শেষ ও রোমহর্ষক পর্ব নিয়ে।